নমস্কার, সিটিভিএনে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান এডুকেশন অনলাইন। আমি সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন এতদিনে যে প্রত্যেক দিন আমাদের এই এডুকেশন অনলাইন অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানে এতটাই সাড়া পড়েছে যে আপনার বাড়ির ছোট যে সদস্য, ক্ষুদে যে সদস্য, যে পড়ুয়া রয়েছে তাদের প্রচণ্ড উপকার হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আর সেই আলোচনায় আপনারা যে উপকৃত হচ্ছেন সেই ফিডব্যাক যখন আমাদের কাছে আসে আমরা সত্যি খুব আনন্দিত হই। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আজ আমরা অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে পরিবেশ ও বিজ্ঞান বিষয়, আর নবম শ্রেণীর ক্ষেত্রে জীবন বিজ্ঞান। কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সবটাই জেনে নেব। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন মিত্র ইনস্টিটিউশনের জীবন বিজ্ঞানের শিক্ষক বনশ্রী শিকদার। বনশ্রীদি, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো সিটিভিএনে আমাদের এই অনুষ্ঠানে। আপনি তো আসেনি এবং আপনি অলরেডি ছাত্রছাত্রীরাও আপনার সঙ্গে পরিচিত, তাই শুরুতে আজকে অষ্টম শ্রেণী দিয়ে শুরু করা যাক। অবশ্যই। আমরা অষ্টম শ্রেণীর অন্তঃক্ষরার ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে প্রথম এই বিষয়টা নিয়েই আসি, কারণ আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বয়স সন্ধি নিয়েও আমরা আলোচনা করব আজ। তাই ছাত্রছাত্রীরা যারা রয়েছে, পড়ুয়ারা যারা রয়েছে, তোমরা নিশ্চয়ই রেডি হয়ে গেছো এতক্ষণে খাতা বই নিয়ে। একেবারে ম্যাডাম শুরু করবেন, শুরুতেই আসি দিদি। দেখো, প্রথমে আমরা বলি তোমরা এখন যে বয়সটাতে এখন চলেছো সেই বয়সটার খুব যদি হিসাব করে দেখি, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর ক্লাস যেহেতু, বয়স তোমাদের 14 থেকে 15, মানে 14+15+ এই বয়সটা। তোমরা নিশ্চয়ই হু বলে একটা সংস্থা আছে, সেই সংস্থার নাম শুনেছ? হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 10 থেকে 19 বছর এই বয়সটা হচ্ছে একটা বয়ঃসন্ধি। এখানে তোমরা না শিশুর মতন ছোট, না আমাদের মতন কোনো পরিণত এখন অবধি হয়েছো। এই বয়সটা এমন একটা বয়স যেটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড, মানে দুটো বয়সের মধ্যবর্তী পিরিয়ড। আর এই সময়টা প্রচণ্ড রকমের একটা টানাপোড়েনের সময়, যেটাকে আমরা যখন শিক্ষক শিক্ষিকা যখন হয়েছি তখন আমরা বিএড এডুকেশন পড়েছিলাম। বিএডের সময় আমরা দেখেছিলাম যে এই পিরিয়ডটাকে বলা হয় যে মানে ঝঞ্ঝাটকাল, মানে বিক্ষুব্ধ ঝঞ্ঝাটের সময়। তা এই সময় মানুষের এই কেন এত ধরনের সমস্যার সৃষ্টি হয়, তার প্রধান কারণ হচ্ছে ছোট থেকে বড় যখন হচ্ছি আমাদের পরিবেশের সঙ্গে সমন্বয় করার জন্যে দেহের বিভিন্ন অংশ কি হচ্ছে আস্তে 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 গড়ে উঠছে। আমাদের দেহের মধ্যে বেশ কিছু গ্রন্থি আছে যেগুলো জন্ম থেকে সক্রিয় থাকে, জন্মের পর থেকে কি হয় সেই গ্রন্থিগুলো আস্তে 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 সক্রিয় হয়ে তাদের কাজকর্ম করতে শুরু করে। এই বয়ঃসন্ধির পিরিয়ডটাতে তারা কিন্তু সবে কাজ করতে শুরু করে, ফলে আমাদের শৈশবে সেই গ্রন্থিগুলোর কিছু গ্রন্থির কাজের সঙ্গে আমরা ওয়াকিবহাল হলেও আমাদের সব গ্রন্থিগুলো কিন্তু এই সময় আমাদের কাজের সঙ্গে ওয়াকিবহাল হচ্ছে না। এইবার যখন তারা কাজ করতে শুরু করলো তার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে আমাদের কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই গ্রন্থিগুলো কি? এই গ্রন্থিগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি না অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা কথাটা যখন বলছি তখন একটা কথা কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলে আসে, সেটা হচ্ছে কি না বহিঃক্ষরা কথা। অন্তঃক্ষরা কথাটা যখন বলছি তখন কিন্তু আমাদের একটা কথা চলে আসে বহিঃক্ষরা। অন্তঃক্ষরা মানে কি, আমাদের শরীরে কিছু গ্রন্থি আছে যে গ্রন্থিগুলোর কোষগুলো যে সমস্ত পদার্থ ক্ষরণ করে সেই সমস্ত পদার্থগুলো সরাসরি কী হয় কোষ থেকে ব্যাপন পদ্ধতিতে বাইরে বেরিয়ে আসে। ব্যাপন কথাটা তোমরা জানো কি? আর কিছু গ্রন্থি আছে যে গ্রন্থির কি হচ্ছে একটা নলাকার পথ থাকছে, সেই গ্রন্থির ক্ষরণগুলো সেই নলাকার পথে বাইরে বেরিয়ে আসছে। যে গ্রন্থির ক্ষরণ ব্যাপন পদ্ধতিতে বেরিয়ে আসছে সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর যেটা নলাকার পদ্ধতিতে নলাকার পথ দিয়ে বেরিয়ে আসছে সেটাকে আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থিটাই হচ্ছে আসল কথা। এই অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের শরীরে কিন্তু থাকে। দেখো, আমরা যদি দেখি, আমরা তো কি আমরা একলিঙ্গ প্রাণী, বোঝো নিশ্চয়ই। একলিঙ্গ উভয়লিঙ্গ মানে কি, যে যাদের শরীরে দুটো লিঙ্গ অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোরই উপস্থিতি আছে, অর্থাৎ পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ দুটো তৈরি হয়, তাদেরকে আমরা বলি উভয়লিঙ্গ। আর যাদের ক্ষেত্রে আলাদা আলাদা শরীরে তৈরি হয় তাদেরকে আমরা বলি একলিঙ্গ।
আমরা মানুষের ক্ষেত্রে দেখো আমরা একলিঙ্গ, কারণ আমরা একলিঙ্গ বলি, আমরা কেউ কি বলি পুরুষ, কেউ স্ত্রী। তা এই জন্য কিছু গ্রন্থি আছে পুরুষের শরীরে থাকছে একটা গ্রন্থি, আর একটা গ্রন্থি আছে মানব স্ত্রী দেহের থাকছে, আর বাকি কি এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো বাকি হচ্ছে কি না পুরুষ এবং স্ত্রী উভয়ের শরীরে নির্বিশেষে থাকছে। একেবারে আমি দর্শকদের উদ্দেশ্যেও একটু বলবো, যারা ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা তো জানোই প্রত্যেক দিন এই অনুষ্ঠান আমাদের হয় এবং তোমাদের মনে অনেক প্রশ্ন জাগে, যার জন্য তোমরা আমাদের সরাসরি ফোন করতে পারো। দেখো স্ক্রলে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করো, ম্যাডামের সঙ্গে সরাসরি কথা বলো, কি জানতে চাইছো, কোনটা বুঝতে অসুবিধে হচ্ছে, ম্যাডাম আরও বিস্তারিত তোমাদের বলবে। দিদি আরও একটা প্রশ্ন করি, যে যখনই অন্তঃক্ষরা গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থির প্রশ্ন আসছে বা বয়ঃসন্ধির প্রশ্ন আসছে, তখনই কিন্তু হরমোন কি বা হরমোনের কথা কিন্তু রিলেটেড চলে আসছে, মানে এই যে মুড সুইং বা যে যে কথাগুলো আমরা শুনলাম, যদি এইটা একটু বিস্তারিত আমাদের বুঝিয়ে দেয়। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি পড়তে গিয়ে আমরা যে হরমোনটা পড়ছি, সেই হরমোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি হরমোন হচ্ছে এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোনো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেটা খুব ধীরে ধীরে কাজ করে, কিন্তু কাজের শেষে সেটা ধ্বংস হয়ে যায়, কিন্তু তার প্রভাবটা কিন্তু আমাদের শরীরে দীর্ঘস্থায়ী হয়। আর এই হরমোনের চেঞ্জের জন্যই আমাদের শরীরে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি। এই হরমোনগুলো আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয়। আমরা যদি গ্রন্থিগুলোতে দেখি, স্লাইড নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডটা চাই, নেক্সট স্লাইডটা ক্লিক করলেই আমরা আসছে না, নেক্সট স্লাইড আসছে না। আচ্ছা, আমরা যদি দেখি স্লাইডের ব্যাপারটা দেখুন, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শরীরে হরমোন ক্ষরণের জন্য গ্রন্থি কি কি আছে। মাথায় আছে পিটুইটারি গ্রন্থি, এই যে দেখো, এই যে ছবিটাতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই মাথায় রয়েছে পিটুইটারি গ্রন্থি। কেমন, কোন গ্রন্থি রয়েছে? পিটুইটারি। এই গ্রন্থিটাকে আমরা বলি কি গ্রন্থি বলি জানো তো? এই গ্রন্থিটাকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি, কারণ এই গ্রন্থিটা স্ত্রী পুরুষ উভয় শরীরেই রয়েছে। দ্বিতীয় যে গ্রন্থিটা দেখো, আমাদের গলার দুপাশে, আমরা যদি একটু আয়নার সামনে দাঁড়াই দেখবে আমাদের গলার ঠিক এই জায়গাটাতে দুটো গ্রন্থি আছে। অনেকেই দেখবে বাড়িতে বলেই দেবে তো থাইরয়েডের সমস্যা আছে, অ্যাকচুয়ালি এই গ্রন্থিটার কথা বলা হয়। এটাও আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি, এবং তোমরা যে এখন বেড়ে উঠছো, এই যে তোমাদের বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ, এই মানসিক বিকাশের জন্য এই থাইরয়েড গ্রন্থিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। তারপরে আমরা যদি চলে আসি তাহলে এইটা আমরা দেখছি কি থাইরয়েড গ্রন্থি। তারপরে আমরা চলে আসি, দেখো আমরা প্যানক্রিয়াস কথাটাতে শুনেছি, খুব ভালো করে বলতে গেলে আমরা অনেক বাংলা টার্মগুলো আমরা ইংরাজি টার্ম আমরা বেশি ব্যবহার করি। হ্যাঁ, সেটা দেখবে আমরা প্যানক্রিয়াস কথাটা শুনেছি, অগ্নাশয় কথাটাও শুনেছি, কিন্তু অগ্নাশয় থেকে প্যানক্রিয়াস কথাটা আমরা বেশি শুনি। এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস এটাও কিন্তু আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি। আর এই গ্রন্থিটা হরমোন ক্ষরণ করে, যে গ্রন্থি হরমোন ক্ষরণ করে, আমি যদি নামটা তোমাদেরকে এই মুহূর্তে বলি, তোমরা সেই হরমোনটার নাম শুনে বলবে ও এটা তো আমরা খুব পরিচিত হরমোন, ইনসুলিন। দেখবে বাড়িতে দেখবে খুব এখন মোটামুটি আমাদের জীবনযাত্রার জন্য আমরা যদি নোটিস করে থাকি, দেখবো যে প্রত্যেকের বাড়িতে বা আশেপাশে অন্তত এক দুজন পেশেন্ট থাকে যাদেরকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। এখন ইনসুলিন ইনজেকশনটা কেন নিতে হয় সেটা আমি আসছি পরে বিস্তারিতভাবে। তারপরে দেখো ঠিক তার উপরে আর একটা গ্রন্থি আছে, এই যে লাল মতন আমি যে অংশটাকে, যে এইটা হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যাড্রিনালিন না, অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই যে আমাদের বয়ঃসন্ধিকালে আমরা হঠাৎ করে ভয় পেয়ে যাই, হঠাৎ করে মনে হয় যে ছুটি আসলাম, আমাদের হৃৎপিণ্ডটা খুব ধুকপুক করতে শুরু করলো, আমরা ভয় পেয়ে গেলাম, হাত পায়ে লোম কাঁটা, মানে গায়ে বলি যে কাঁটা দিয়ে উঠেছে। এই সমস্ত যেই সিচুয়েশানগুলো, হঠাৎ করে অ্যারাইজ করা সিচুয়েশানগুলো, ভয় পেয়ে যাওয়া, এইগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই অ্যাড্রিনাল গ্রন্থি খরিত হরমোন। আর যেটা দুটো গ্রন্থি আছে সেটা হচ্ছে জনন গ্রন্থি। পুরুষদের ক্ষেত্রে থাকে, সেটাকে আমরা বলি কি শুক্রাশয়, এটা শুধু পুরুষদেরই থাকে। আর স্ত্রী দেহে থাকে যেটা, সেটা হচ্ছে ডিম্বাশয়। এই শুক্রাশয় আর ডিম্বাশয় এই দুটো হচ্ছে কি না জনন গ্রন্থি। এই প্রত্যেকটা গ্রন্থি থেকে আমাদের বিভিন্ন ধরনের হরমোন কিন্তু খরিত হয়। এবারে আমরা আসছি কি কি হরমোন খরিত আমরা একটু দেখি। আমরা
আমরা যদি এই যে পিটুইটারি গ্রন্থি যে আমরা দেখছি, পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থির ওপরে আমরা যদি দেখি, স্লাইড আসছে না, পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মস্তিষ্কে অবস্থান করে। এখান থেকে আমরা দেখতে পাই হচ্ছে 3 ধরনের হরমোন খরিত। একটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, STH। এই হরমোনটা আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। তোমরা খুব লক্ষ্য করে দেখবে তোমাদের এই যে বয়সটা আছে, এই বয়সটার পরের যে বয়সটা, দেখবে তোমাদের যখন ক্লাস 9-এ তোমরা যাবে, তোমাদের বন্ধুদের মধ্যে কেউ দেখবে হঠাৎ করে লম্বা হয়ে গেছে, কেউ দেখবে লম্বাটা একটু কম আছে। সেই যাদের ক্ষেত্রে এই লম্বাটা কম হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি STH বা সোমাটোট্রপিক হরমোন ক্ষরণটা একটু কম হচ্ছে। আর যাদের আকৃতি বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলছি কি তাদের দেহের ক্ষরণটা বেশি হচ্ছে, অর্থাৎ দেহের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করছে সোমাটোট্রপিক হরমোন। থাইরয়েড গ্রন্থি যেটা আছে, সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা রয়েছে, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমাদের কি করছে, থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন বেরোয় সেই থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করছে। তারপরে আছে গোনাডোট্রপিক হরমোন। এই যে গোনাড মানে হচ্ছে কি জনন গ্রন্থি, শুক্রাশয় এবং ডিম্বাশয়কে উদ্দীপিত করে সেখান থেকে ক্ষরণ কোন হরমোন বেরোবে সেটা নিয়ন্ত্রণ করছে। আর এই শুক্রাশয় আর ডিম্বাশয়ের হরমোন ক্ষরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হরমোন এই তোমাদের এই বয়সটাতে। ভেসোপ্রেসিন একটা হরমোন, এটা হচ্ছে বৃক্কীয় নালিকা, আমাদের যে মূত্র উৎপাদন হয় আমাদের শরীরে, এই মূত্র উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করে কে ভেসোপ্রেসিন হরমোন। নেক্সট আমরা কোন গ্রন্থিটার কথা আমরা বলেছিলাম, নেক্সট আমরা বলেছিলাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তাহলে নেক্সট স্লাইড। থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে থাইরয়েড গ্রন্থি আমাদের বলেছিলাম কি গ্রীব গলায় শ্বাসনালীর দুপাশে অবস্থিত। এখান থেকে খরিত হরমোনটা হচ্ছে কি থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোন আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন হারটাকে বৃদ্ধি করে। কেমন? আমাদের দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে, শক্তি উৎপাদনে সাহায্য করে। যে আমরা একটা কাজ করি, কাজ করতে গেলে একটা শক্তি লাগে, তো শক্তি আমরা কিভাবে পাই জানো? আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা খাবার পর আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে শ্বাস নিচ্ছি, তাতে যে অক্সিজেন যাচ্ছে, সেই অক্সিজেনটা সেই খাবারটাকে কোষের মধ্যে কি করছে, ভেঙে দিচ্ছে। এই যে খাবারটাকে কোষের মধ্যে যে ভেঙে দিচ্ছে, এই ভেঙে দেবার জন্য এই শরীরের কোষের মধ্যে অক্সিজেনের গ্রহণটাকে বেশ বাড়িয়ে দেয় এবং দিয়ে তার সঙ্গে কি করে, শক্তি উৎপাদনটাকে বাড়ায়। এবার শক্তি উৎপাদন মানে তাপ শক্তি উৎপাদনটাকে বাড়ায়। তোমরা জানো তাপের একক কি? ক্যালোরি। ঠিক আছে, তাপের একক কি তোমরা নিশ্চয়ই জানো, ক্যালোরি। এই থাইরক্সিন হরমোন যেহেতু দেহে তাপ উৎপাদন সাহায্য করছে, সেই জন্য থাইরক্সিন হরমোনকে কিন্তু ক্যালোরি জেনিক হরমোন কিন্তু বলা হয়। জেনিক মানে জেনেসিস কথা থেকে জেনিক এসে, জেনেসিস মানে হচ্ছে কি উৎপাদন করা। এরপরে আসছে অগ্নাশয় গ্রন্থি, যেটা পাকস্থলীর নিচে, আমরা চলতি কথায় যেটাকে আমরা বলি নাড়ি ভুঁড়ি। ঠিক আছে, যেটাকে আমরা ভালো বইয়ের ভাষায় আমরা বলি ক্ষুদ্রান্ত। সেই ক্ষুদ্রান্তের ডিওডেনামের ইউ আকৃতির মধ্যে থাকে। এখানে কি করে, আমাদের এক কথায় আমি যদি বলে দিই, এটা আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হরমোন যদি আমাদের শরীরে না থাকে তাহলে কি হবে, সুগার হবে, যেটা চলতি কথা আমরা সুগার, অর্থাৎ ডায়াবেটিস। ডায়াবেটিস বললেই আমরা ঠিকই, কিন্তু আরও যদি আমরা একটু ডিটেলসে যাই, উঁচু ক্লাসে গেলে তোমরা পড়বে, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। কেমন? ডায়াবেটিস দু ধরনের হয়। ওই যে আমি ভেসোপ্রেসিন হরমোনের কথা বললাম, সেটার জন্য এক ধরনের ডায়াবেটিস হয়, আবার এই ইনসুলিনের জন্য একটা ডায়াবেটিস হয়। জেনারেলি আমরা বেশি পরিচিত হচ্ছে ইনসুলিনের অভাবজনিত ডায়াবেটিসের জন্য। তা এইটা কি করে, আমাদের দেহে গ্লুকোজ, আমরা যে খাবার খাচ্ছি, খাবারটা ভেঙে গিয়ে আমাদের শরীরে যে গ্লুকোজ হচ্ছে, সেই গ্লুকোজের কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। অন্য কোনো পদার্থ থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়াটাকে বাধা দেয়, বা শরীরে রক্তে যদি গ্লুকোজ থাকে, কোষে যদি অতটা গ্লুকোজের পরিমাণ না থাকে, দেহের পেশি কোষের মধ্যে সেটাকে জমিয়ে রাখতে সাহায্য করে। আর আরেকটা কাজ করে কি না, এটা থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে। নেক্সট স্লাইড। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গ্রন্থিটা, সেই গ্রন্থিটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের কিডনি, কথাটা তোমরা সবাই শুনেছ, কিডনি বা বৃক্ক। এই বৃক্কের উপরে এটা টুপির মতন অবস্থান করে। যেহেতু বৃক্কের উপরে থাকছে, সেই জন্য এটাকে আরেকটা নাম বলা হয়ে থাকে, কি জানো তো, এটার আরেকটা নাম হচ্ছে সুপ্রা রেনাল গ্রন্থি।
এখান থেকে যে হরমোনটা বেরোয় সেই হরমোনটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, যেটা আমাদের শ্বাসকার্যের হারকে বাড়িয়ে দেয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বাড়ায়, মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে, ভয়, দ্বন্দ্ব ও পালানো, কোনো কিছু থেকে পালিয়ে যাবার মনোবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। মানে কোনো এক্সাইটমেন্ট, অর্থাৎ এই যে অ্যাড্রিনালিন হরমোন যেটা আছে, এই অ্যাড্রিনালিন হরমোনটা জেনারেলি আমাদের শরীরে কিন্তু থাকে না। এই হরমোনটা তখনই বেরোয় যখনই আমরা কোনো জরুরিকালীন আপদকালীন অবস্থা, মানে এমার্জেন্সি সিচুয়েশনের সঙ্গে আমরা একদম ফেস টু ফেস আমরা অর্থাৎ মুখোমুখি হই, তখনই আমরা এই হরমোনটা ক্ষরণ হতে দেখি। এইবারে আমরা চলে আসছি জনন গ্রন্থি। এই হরমোনটা, এই যে আজকের অন্তঃক্ষরা গ্রন্থির সঙ্গে একটা কথা আমরা বললাম না, বয়ঃসন্ধি, এই বয়ঃসন্ধিতে এই হরমোনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো হরমোন এই বয়ঃসন্ধির সময় থেকে ক্ষরিত হতে শুরু করে। এটা সবচেয়ে বড় কথা হলো, আমরা সার্টেন এজ অবধি আমরা শিশুদেরকে দেখি, সেখানে কিন্তু চট করে যদি আমরা গো অ্যাজ ইউ লাইকে, একটা বাচ্চা মেয়েকে যদি পুরুষ সাজিয়ে দেওয়া হয় বা পুরুষকে যদি মহিলা সাজিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু এই বয়ঃসন্ধির সময়টা থেকে শুরু করে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আস্তে আস্তে পুরুষদের মধ্যে পুরুষালী বৈশিষ্ট্য আর স্ত্রীদের মধ্যে নারী সুলভ গঠনগুলো কিন্তু আস্তে আস্তে শুরু করে। আর এই যে গঠনটা আসতে শুরু করে, তার মানে একটা চেঞ্জ আসছে। এই চেঞ্জটার জন্য বয়ঃসন্ধিতে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, আবেগজনিত সমস্যা হতে পারে, সমস্ত ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন, যারা যথাক্রমে পুরুষালী গঠন এবং নারী সুলভ দেহ গঠনে সাহায্য করছে। এইবারে এইগুলো হচ্ছে আমাদের হরমোনের কথা আমি বললাম। এইবারে আমি একটা কথা বললাম বয়ঃসন্ধির কথাটা, কেমন? এই বয়ঃসন্ধিকালে, নেক্সট স্লাইড, বয়ঃসন্ধিটা হচ্ছে কি, আমি প্রথমে শুরুতে বলেছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা কি করছে এই 10 থেকে 19 বছর বয়সটাকে বলছে কি বয়ঃসন্ধিকাল। এই সময় জেনারেলি আমরা কি কি পরিবর্তন দেখি, দেখ খুব ভালো করে নিজের একটু মনে করে ভেবে দেখো তো কি দেখছো। আমি কিন্তু তোমাদের পড়াতে গিয়ে কিন্তু বেশ ভালো মনে করতে পারছি যে হ্যাঁ, তোমাদের বয়সে এই জিনিসগুলো আমার মধ্যেও ছিল, এখন যে নেই তা না, এখনো হয়তো অল্প বিস্তর আছে, কিন্তু সেটা সেই রকম না। প্রাথমিক যে কোনো অনুভূতি প্রথম অবস্থায় কিন্তু তার একটা বিশাল বড় প্রভাব আমাদের শরীরে থাকে। দেখো তোমরা একটু দেখো না, আয়নার সামনে গিয়ে মুখটা একটু বেশি বারবার করে দেখতে চাও তো তোমরা, আবার একটু করে দেখো, আরে এতদিন তো মুখে কোনো পিম্পলস ছিল না, আরে মুখে এটা কি বেরোলো। ছেলেরা একটুখানি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলো, দেখি তো মাসেলটা কত হলো। আচ্ছা, ওই যে কালকের যে প্রোগ্রামটা দেখলাম WWF বা WWE টিভিতে তোমরা দেখো, সেখানকার তার সেই লোকটার মতন আমার মাসেলগুলো কি হবে, এটা কিন্তু একটা আসে। এই বয়ঃসন্ধিটা কিন্তু একটা এমন একটা বয়স, সেই সময় আমরা সামনের একজন কাউকে অনুকরণ করার চেষ্টা করি, তারপরে যখন আমরা বুঝি তখন বুঝতে পারি যে অনুসরণের মধ্যে পার্থক্য কী। যাক, আজকের বিষয় সেটা নয়। এই সময়টাতে আমরা দেখতে পাই ছেলেদের মধ্যে আস্তে আস্তে একটুখানি দাড়ি গোফের রেখা দেখা দিচ্ছে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেরা ভাবি, আপনি দাড়ি গোফ দেখা দিচ্ছে, না জানি কি হচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা সেটা নয়, এটা আসবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। গলার স্বরটা ভেঙে যায় ছেলেদের, গলার স্বরটা কি একটা মিহি গলা থেকে আস্তে আস্তে ভারী গলা আসে। মেয়েদের ক্ষেত্রে সেটা হয় যে রজতচক্র শুরু হয়, এবং এই রজতচক্র শুরু হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। এই সময় এই যে পরিবর্তনগুলো বললাম, এগুলো বাহ্যিক বা শারীরিক কিছু পরিবর্তন আমরা দেখতে পাই, আমাদের কিন্তু কিছু মানসিক পরিবর্তনও কিন্তু আমরা এই সময়টাতে দেখতে পাই। এবার আমরা দেখি আমরা কি কি মানসিক পরিবর্তন আমরা দেখতে পাই। নেক্সট স্লাইড। আমরা বয়ঃসন্ধিকালে আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বা স্বাধীন মনোভাব তৈরি হয়। হয়তো বাড়িতে বলছে যে এই আজকের ওখানে যাবি না, কাজটা করতো না, একটু যাই না, আচ্ছা মা আমি একটু যাই না, একা একটু দোকান থেকে ঘুরে আসে না। তোমাদের এই বয়সটাতে দেখবে আসে একটা স্বাধীনতার বোধ, একটা ব্যাপারটা আসে, বুদ্ধিদীপ্ত বিশ্লেষণী চিন্তাভাবনা তৈরি হওয়ার একটা ব্যাপার আসে তোমাদের মধ্যে। কেমন? রাগ, অভিমান, দুঃখ, হিংসা, এই ধরনের বিভিন্ন ধরনের অনুভূতি তৈরি হতে শুরু করে। ওর ওই জিনিসটা আছে, আমার কেন নেই, আমি এটা খেতে ভালোবাসি, আচ্ছা ও আজকে ওটা খেতে ভালোবাসছে, আমি কেন এটা পাচ্ছি না। কেউ হয়তো বকলো, একটু রাগ হলে, এই সমস্ত ব্যাপারগুলো আসে বিভিন্ন আবেগের একটা অতিরিক্ত বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট। এখন আমরা দেখি এই বয়ঃসন্ধিতে কি কি আবেগ, দেখো এখানে কিছু ছবি আছে, ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো এগুলো একটা ইমোজি, বিভিন্ন ধরনের ইমোজিগুলো কি আমাদের বিভিন্ন ধরনের মানসিক আবেগ প্রকাশ করছে। তা এই সময় আমরা কি কি আবেগ আমরা দেখতে পাই, আমরা যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করব এই সময় আমরা যে আবেগগুলো দেখতে পাই
সেটা হচ্ছে রাগ, ভয়, দুঃখ, কান্না, হতাশা, ক্ষোভ, অভিমান, আশঙ্কা, ঈর্ষা, উদ্বেগ, তৃপ্তি, আনন্দ। এই এতগুলো আবেগ, এগুলো ছাড়াও আরও অনেক ধরনের আবেগ আছে। এখন বলতে গেলে এই সময়ের মধ্যে কিন্তু আমরা কিছুতেই কমপ্লিট করে উঠতে পারবো না। তো এইগুলো হচ্ছে ইন জেনারেল হচ্ছে বেসিক, মানে ইন জেনারেল নর্মাল স্বাভাবিকভাবে আমি কিছু পরিচিত আবেগের কথা বললাম। এই আবেগগুলোর নেক্সট, এই যে আবেগগুলো আমাদের দেখতে পাচ্ছি, এই আবেগের ফলে আমরা কিন্তু ভীষণ বিভিন্ন আচরণ করে ফেলি, যে আচরণগুলো আমাদের এই বয়সেও হয়ে থাকে, যেমন ঝুঁকিপূর্ণ আচরণ। এই আবেগের বহিঃপ্রকাশের জন্য আমরা যে আচরণ করি সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণ। দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে, প্রথম ছবিটাতে দেখো বাজি ফাটাচ্ছে, দেখতে পেয়েছো তো? প্রথম ছবিটাতে বাজি ফাটাচ্ছে। বাজি ফাটাতে গিয়ে যে সতর্কতাটা নেওয়া দরকার সে সতর্কতাটা কিন্তু নিতে পারেনি, দেখো বাজিটা সে চোখে লাগছে, এটা আমাদের হয়। দ্বিতীয় এই ছবিটা দেখো, গাড়ির পেছনে বাচ্চাটা কি হচ্ছে ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে, এটা তোমরা অনেকেই করো। আমি তো অ্যাটলিস্ট স্কুল ফেরত অবস্থাতে দেখি যে ছোট একটা হয়তো ছোট হাতি যাচ্ছে বা টেম্পো যাচ্ছে, তার পেছনে ছেলেরা সাইকেল ধরে হেঁটে যাচ্ছে, মানে সাইকেলে করে যাচ্ছে আর সেটাকে ধরে আছে, এটা আমি দেখি। দেখো তার পরের ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো, একটা সরু রেলিং বা কার্নিশ বেয়ে চলা, এটা তোমরা করো। এগুলো ঝুঁকিপূর্ণ আচরণ, এটা তোমাদের বয়স হয়, কিন্তু এগুলো করা কিন্তু কখনো উচিত নয়। নেক্সট স্লাইড। এরপরে আমরা যে আচরণটা আমরা সাধারণত করে ফেলি যে আমাদের আবেগের ফলে, সেই আবেগের ফলে আমরা দেখতে পাই না বলতে পারি না। অনেকে বলে এই চল না আজকে আমাদের সঙ্গে চল না, অথচ তোমার পড়া আছে, তুমি পড়তে চাইছো, কিন্তু কারণ মুখের ওপর না বলতে পারছো, মানে মন বলছে না কিন্তু মুখের ওপর বলতে পারছি না আমরা। হ্যাঁ, সেই যে না বলা শেখাটা, এটা কিন্তু ভীষণ জরুরি। আমরা সবসময় ভাবি কি বলতো, না বলে দিলে ওর সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হবে, তবে কিন্তু তা নয়। ঠিকভাবে ঠিক ওয়েতে আমরা যদি না বলতে পারি তাহলে কিন্তু কখনোই কোনো সম্পর্ক বা কিছু নষ্ট হয় না। নেক্সট, হঠাৎ করে রেগে যাওয়া। হয়তো কিছু একটা কাজ করছি বাড়িতে, মা বলে এই তুই কেন মোবাইলে কাজ করছিস, হয়তো তুমি মোবাইলটা হয়তো পড়াশোনা করছো, হয়তো মা এসে বলছে এই তুই মোবাইলে আবার গেম খেলছিস, রেগে গেলাম। এই হঠাৎ করে রেগে যাওয়া, পড়তে না বসা, পড়তে বসে ভাবছি আচ্ছা আজকে কি এখন কি ম্যানচেস্টার ইউনাইটেড বা বার্সেলোনার খেলাটা হয়ে গেল, আচ্ছা টি-20তে আজকে বিরাট কোহলি কত রান করলো, অথচ মা বলেছে টিভি দেখা চলবে না, একদম বোঝা, রাগ হয়ে গেল, মনে মনে পড়তে বসতে মন চাইছে না। বা আবার কেউ ভাবছিস আজকে যদি একটুখানি অন্য কিছু খাওয়া যেত, একটু সিনেমা দেখা যেত, এরকম বিভিন্ন ধরনের ভাবনার কারণে আমাদের পড়াশোনায় কিন্তু মনটা বসে না। মুখে মুখে তর্ক করা, এইটা কিন্তু এই বয়সের একটা ভীষণ বড় সমস্যা। মুখে মুখে তর্ক করা, কেন তর্ক করতে চাইছে, কারণ তার মধ্যে একটা স্বাধীন চেতার একটা ব্যাপার আসছে, আত্মবিশ্লেষণী একটা ব্যাপার আছে। ঠিক আছে আমি বলে দেখি না, এই যে মুখে মুখে তর্ক করা, হয়তো সে চাইছে না কিন্তু করে ফেলছে, এটা কিন্তু এই বয়সের একটা সমস্যা। নেক্সট যেটা আমরা যদি দেখি সেটা হচ্ছে মিথ্যে কথা বলা। সত্যি কথাটা বলবো, যদি কিছু বলে ঠিক আছে একটু আধটু মিথ্যে বললে কিছু না, কিন্তু না, সত্যিটা সবসময় সত্যি, মিথ্যেটা সেটা মিথ্যে, সেটা মিথ্যে বলার একটা প্রবণতা আসে। আর একটা যে জিনিস যেটা আসে সেটা তোমরা সবাই করো, আমি স্কুলে দেখি, তোমরাও স্কুলে করো, এখন স্কুল বন্ধ কি আর করা যাবে, এই জিনিসটা হয় না, তাই বাড়িতে ওই দুধের সাথে ঘোলে মেটানো, ভাই বোন ছোট ভাই বোন যদি থাকে তাদের সঙ্গে চলছে মারামারি করা, একটু কিছু 19-20 হলো কি হলো না, মতের অমিল হলো, মারামারি করা। এখন প্রশ্ন হচ্ছে এই যে সমস্যাগুলোকে সমাধান করব কি? এই সমস্যাগুলোকে সমাধান করার প্রথম উপায় হচ্ছে কি, আমরা শিক্ষক, বাড়িতে তোমাদের বাবা মা বড় যারা আছে তাদেরকে হচ্ছে তোমাদের দিকে হাতটা বাড়িয়ে দেওয়া। হাত বাড়িয়ে দিয়ে তোমাদের মধ্যে তৈরি করা হচ্ছে এক ধরনের হচ্ছে আত্মসচেতনতা, তোমাদের মধ্যে যে বিশ্লেষণী চিন্তা সেগুলো তোমাদের মধ্যে আরো বেশি করে বাড়িয়ে দেওয়া, তোমাদের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা দূর করা, সৃজনশীল চিন্তা, পারস্পরিক সংযোগ স্থাপন, সমানুভূতি, মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ, এই সব কটা কথাকে আমরা একসঙ্গে বলি কি জীবন কুশলতা। এই জীবন কুশলতার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই বয়ঃসন্ধিটাকে সুন্দরভাবে সুন্দর পথে চালিত করতে পারি। তবেই কিন্তু আজকে বয়ঃসন্ধির আবেগগুলোকে যদি আমরা সুন্দরভাবে সুন্দর পথে চালিত করতে পারি, ভবিষ্যতে কিন্তু আমরা প্রত্যেকেই একটা খুব সুন্দর জীবনযাপন আমরা করতে পারবো, সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। আর আমাদের আর তোমাদের সবার সুস্থ জীবনযাপন মানে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে ওঠা।
একদমই খুব সুন্দর করে আমরা বুঝলাম এই চ্যাপ্টারটা, যে বয়ঃসন্ধি এবং অন্তঃক্ষরা গ্রন্থি খুব সুন্দর করে দিদি আমাদের বোঝালেন। অষ্টম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা ছিল তারা তো বুঝতে পারলো। এবার নবম শ্রেণীর দিকে আমরা ধীরে ধীরে আসি দিদি। হ্যাঁ, অবশ্যই। নবম শ্রেণীর ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব রেচন নিয়ে, রেচন পদ্ধতি নিয়ে। একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরাও মন দিয়ে শোনো। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা অষ্টম শ্রেণীতেও এতক্ষণ যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তোমাদের যদি ছাত্রছাত্রীদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই ফোন করো, ম্যাডামের সঙ্গে কথা বলো। দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে কথা বলতে পারো, সেই সমস্যাটা ম্যাডামকে জানাতে পারো, যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে উনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। তবে হ্যাঁ, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম দিদি, আমার মনে হয় না যে কোনো কিছু আর বুঝতে অসুবিধে হতে পারে, কারণ একেবারে প্রত্যেকটা লাইন ধরে ধরে বনশ্রীদি বুঝিয়ে দিয়েছেন। আমরা একেবারে নবম শ্রেণীর আলোচনায় এবার আসি। রেচন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দিদি, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে দর্শক এবং আমাদের যে পড়ুয়ারা রয়েছে ছোট ছোট, তাদের উদ্দেশ্যে রেচন কাকে বলে আমরা আসবো। আচ্ছা, রেচন দেখো, আমাদের শরীরে সবসময় কাজকর্ম হচ্ছে, তো আমাদের শরীরে যে সমস্ত কাজকর্ম হচ্ছে সেই সমস্ত কাজকর্ম কিছু আমাদের শরীরে ভাঙনমূলক হচ্ছে, কিছু হচ্ছে গঠনমূলক। তা এই পুরো জিনিসটাকে আমরা এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি কি রেচন। কেমন? এই রেচন হচ্ছে বিপাক যে কথাটা বললাম, বিপাকের ফলে উৎপন্ন কিছু পদার্থ, অর্থাৎ বিপাকের ফলে সৃষ্ট কিছু দূষিত পদার্থ, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলি রেচন পদার্থ। এই রেচন পদার্থগুলো যে পদ্ধতিতে দেহের বাইরে নির্গত হচ্ছে, দেহের বাইরে বার করে দিচ্ছে, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি কি রেচন। অর্থাৎ যে কোনো দূষিত পদার্থ যদি আমাদের শরীরে থাকে তাহলে আমাদের কি হবে? আমাদের শরীরে সমস্যা হবে, তার একটা ক্ষতিকারক প্রভাব আমাদের শরীরে থাকবে। এই বিপাকজাত দূষিত পদার্থগুলোকে শরীর থেকে বার করে দেওয়াটাই হচ্ছে রেচন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে বিপাকজাত দূষিত পদার্থ, তাহলে আমরা যা শরীর থেকে আমাদের পদার্থ বেরিয়ে সবই কি বিপাকজাত? না, আমাদের শরীর থেকে যে সমস্ত পদার্থ বেরিয়ে যাচ্ছে সবই বর্জ্য পদার্থ। কিন্তু এই বর্জ্য পদার্থগুলোর মধ্যে যেগুলো বিপাকের ফলে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে রেচন পদার্থ, আর যেটা বিপাকের ফলে উৎপন্ন হচ্ছে না। যেমন ধরো, আমি যদি একটা ছোট্ট মলটা হচ্ছে আমরা প্রত্যেকদিন যে খাবারটা খাচ্ছি সেই খাবারের যেটা আনডাইজেস্টেড মানে অপাচিত অংশ, সেই অপাচিত অংশটাকেই আমরা বলছি হচ্ছে কি বর্জ্য পদার্থ। কিন্তু বর্জ্য পদার্থ শরীরে থাকলে সেটা ক্ষতি করবে, সেটা বের করে দেওয়া হচ্ছে। কিন্তু মূত্র, আমরা যে নিঃশ্বাস ত্যাগ করছি তার সঙ্গে যে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে বা আমাদের যে ঘাম হচ্ছে, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি রেচন পদার্থ। কারণ এগুলো বর্জ্য পদার্থ, নো ডাউট, একদম নিঃসন্দেহে বর্জ্য পদার্থ, কিন্তু রেচন পদার্থ আমরা তাদেরকে বলছি তার কারণ এরা হচ্ছে বিপাকের ফলে উৎপন্ন হচ্ছে। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, বর্জ্য পদার্থ যেটা হচ্ছে সেটা কিন্তু রেচন পদার্থ নাও হতে পারে, কিন্তু রেচন পদার্থ মাত্রই বর্জ্য পদার্থ হবেই। এবারে পৃথিবীতে সমস্ত জীবের একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে এই রেচন। এখন যদি পৃথিবীতে জীব বলতে আমরা বুঝি কি, উদ্ভিদ বুঝি এবং প্রাণী বুঝি। উদ্ভিদেরও তো রেচন কৌশল রয়েছে। একদম নিশ্চয়ই উদ্ভিদেরও রেচন কৌশল আছে। এবারে আমরা একটু দেখি উদ্ভিদ কিভাবে রেচন করে। নেক্সট স্লাইড। উদ্ভিদের আমরা দেখতে পাই যে উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। দেখো, এখন শীত শুরু হয়েছে, তো শীতের পরে আমরা দেখতে পাবো যে গাছের পাতা ঝরছে। শীতকালে প্রচুর ফল বাজারে আসছে, দেখতে পাচ্ছি তো, যে কমলা লেবু এখন আসতে শুরু হয়েছে। হ্যাঁ, টক বটে ঠিকই, কিছু মিষ্টি টক মিশিয়ে, আরও প্রচুর ফল, আপেল আসছে, কাশ্মীরের আপেল বলো বা সিমলার আপেল এখন বাজারে আসছে, তেঁতুল খুব পরিচিত। এই সমস্ত ফলগুলোকেও কিন্তু আমরা দেখছি। অ্যাকচুয়ালি এগুলো সব উদ্ভিদের হচ্ছে রেচন কৌশল। উদ্ভিদের নির্দিষ্ট রেচনাঙ্গ থাকে না, কারণ উদ্ভিদের যে রেচন পদার্থগুলো হয় সেগুলো ওদের দেহে তুলনামূলকভাবে কম ক্ষতি করে। কেমন? কারণ ওদের প্রোটিনের বিপাকটা কম হয়। উদ্ভিদের যদি আমরা রেচন কৌশল দেখি, পত্র মোচন, অর্থাৎ কি হচ্ছে উদ্ভিদের আমরা যদি রেচন দেখি তাহলে সেই রেচনটা হচ্ছে কি পত্র মোচন। পত্র মোচন মানে কি গাছের পাতা ঝরিয়ে দেওয়া। দেখো, শীতের শেষে কিছু গাছ পাতা ঝরিয়ে দেয়, সেই গাছগুলোকে আমরা বলি পর্ণমোচী গাছ, যেমন নিম, কেমন শিমুল, শিরীষ, আমড়া। আবার কিছু গাছ আছে যারা সারা বছর ধরে অল্প অল্প করে পাতা ঝরায়, তাহলে পাতা ঝরানোর মাধ্যমে উদ্ভিদ রেচন কার্য সম্পন্ন করে। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো কিছু, তোমরা পেয়ারা গাছ দেখেছো, পেয়ারা গাছের গাটা কেমন খসখসা মতন চামড়া ওঠা টাইপের ছাল ওঠা,
এটা উদ্ভিদের একটা রেচন কৌশল, যেটাকে আমরা বলে থাকি কি বাকল মোচন, যেটাকে আমরা বলি হচ্ছে কি বাকল মোচন। দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটাতে দেখো গাছের ছবিটার গা থেকে দেখো ছালগুলো উঠে আসছে। যেমন পেয়ারা, অর্জুন, ইউক্যালিপটাস ইত্যাদি গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই বাকল মোচনের মাধ্যমে উদ্ভিদ রেচন করছে। নেক্সট, এই যে আমি শুরুতেই যে একটা কথা বললাম যে আপেল, কমলা লেবু, এই কথাগুলো যে আমি বললাম, সেখান থেকে আমরা বলতে পারি, নেক্সট স্লাইড, সেখান থেকে আমরা বলতে পারি যে উদ্ভিদ কিন্তু আরও আর একটা পদ্ধতিতে রেচন কার্য সম্পন্ন করে থাকে, সেটা হচ্ছে ফল মোচন। আপেলের মধ্যে উদ্ভিদ তার দেহের রেচন পদার্থ ম্যালিক অ্যাসিড, কি নাম বললাম আমি, ম্যালিক অ্যাসিড। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড। কেমন, এইগুলো কি করে জমা রাখে এবং ফল মোচন করে উদ্ভিদ কি করে রেচন কার্য সম্পন্ন করে। নেক্সট, উদ্ভিদের যদি আমরা রেচনের বিভিন্ন জিনিস দেখি তাহলে আমরা দেখব উদ্ভিদের দেহে রেচন পদার্থ দু ধরনের হয়, কিছু হয় নাইট্রোজেনযুক্ত, কিছু হয় নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের মধ্যে আমরা দেখতে পাই কি কি, তরুক্ষীর, গদ, রজন এবং ট্যানিন। কেমন, আর নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলোকে আমরা বলি উপক্ষার। নেক্সট, এবারে আমরা দেখি এই যে গদ কথাটা বললাম, গদটা কোথা থেকে পাওয়া যায়? গদটা শিরীষ গাছ থেকে পাওয়া যায়, সজনে গাছ থেকে পাওয়া যায়, বাবলা গাছ থেকে পাওয়া যায়। আর গদ মানে কি আঠা, এই আঠাটা আমরা বই বাঁধাইয়ের কাজে লাগাই, একদমই আমরা সবাই যে আঠাটার সঙ্গে পরিচিত। আমরা আর কি করি, পেনের যে কালি, কালিতে লাগে, ছাপা হয়, সেই ছাপার কালিতে ব্যবহার করা হয়। দেখো তারপরে যে ছবিটা আমি দিয়েছি সেই ছবিটা হচ্ছে পাইন গাছ থেকে বের হওয়ার রজনের ছবি দিয়েছি। কেমন, পাইন গাছ থেকে আমরা পাই রজন। এই রজনটা আমরা যে বাড়িতে কাঠের জিনিস যখন পালিশ করা হয় না, তখন এই রজনটা ব্যবহার করা হয়। উদ্ভিদের রেচন পদার্থের কিন্তু অপরিসীম অর্থনৈতিক গুরুত্ব আছে। নেক্সট, আমরা যদি তরুক্ষীর আসি, তোমরা দেখবে আকন্ত গাছ দেখেছো, ডাল ভাঙলে একটা সাদা দুধের মতন রস বেরিয়ে আছে। তোমরা নিশ্চয়ই এই গাছ দেখেছো, কাঁঠাল গাছ, সেই গাছেরও পাতা ভাঙলে রস বেরিয়ে আসে। তোমরা নিশ্চয়ই পেঁপে গাছ দেখেছো, পেঁপের গাটাকে যদি একটু আঙুল দিয়ে ছিঁড়ে দেওয়া হয় তাহলে একটা সাদা দুধের মতন রস বেরিয়ে আসছে। এগুলো আসলে কি উদ্ভিদের রেচন পদার্থ তরুক্ষীর। তরুক্ষীরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুক্ষীর কিন্তু আমাদের দেশে এই যে তরুক্ষীর আছে, এর থেকে রবার তৈরি হয়। রবারের সাহায্যে মানে কি করা হয়, বিভিন্ন ধরনের টায়ার, টিউব ইত্যাদি তৈরি করা হচ্ছে। আর এখানে একটা কথা আমার তোমাদেরকে খুব বলার দরকার, এই যে আমরা পেঁপে গাছের যে তরুক্ষী, তার মধ্যে থাকে প্যাপাইন নামক একটা উৎসেচক, যেটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। যে কারণে দেখবে আমরা বাড়িতে যখন মাংস রান্না করি, মাংস তো কি তো প্রোটিন, তো মাংসের মধ্যে আমরা পেঁপে দিই, তার ফলে কি হয়, মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, মানে অর্থাৎ প্রোটিন একদমই গলে যায়। কেমন, এরপরে যেটা আছে আর একটা বলার কথা আছে, দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে ব্রোসিমাম গ্যালাক্টোডেন্ড্রন নামক একটা উদ্ভিদ আছে, যে গাছের এই তরুক্ষীর, সেই উদ্ভিদের তরুক্ষীরটা কিন্তু দুধ, আমরা যে দুধ খাই সেই দুধের বিকল্প খাদ্য হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। আর আছে চা পাতা, চা পাতা থেকে আমরা পাই ট্যানিন, যেটা চামড়া ট্যান করতে ব্যবহার করা হয়। কেমন, নেক্সট, এবারে আমরা চলে আসছি উদ্ভিদের দেহের বিভিন্ন উপক্ষার। দেখো উপক্ষার হচ্ছে নাইট্রোজেনযুক্ত পদার্থ, রেচন পদার্থ। উপক্ষার বললে তোমরা দেখো কুইনাইনের নাম শুনেছো, ম্যালেরিয়া হলে কুইনাইন, যদিও এখন কুইনাইনের কিছু সাইড এফেক্ট আছে, ঠিক আছে, সেই জন্য কুইনাইনের অন্য রূপ ব্যবহার করা হয়, কিন্তু কুইনাইন মূলত ম্যালেরিয়াতে ব্যবহার করা হয়। ম্যালেরিয়া শুরু থেকে আমরা এইটাই জানি, ম্যালেরিয়া মানে কুইনাইন, অবশ্যই ম্যালেরিয়া মানে কুইনাইন, কিন্তু কুইনাইনটা এখন ডিরেক্ট ব্যবহার করা হচ্ছে না, অন্য ফর্মে ব্যবহার করছে, কিন্তু কুইনাইনটা বেসিক থাকছে। এটা সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা পাচ্ছি। সর্পগন্ধা, এই গাছ থেকে আমরা পাই রেসারপিন, যেটা আমাদের উচ্চ রক্তচাপে ব্যবহার করা হয়। নেক্সট, তারপরে আমরা যেটা চলে আসছি সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে ধুতরা ফুলের সম্পর্কে তোমরা সবাই জানো। ধুতরা গাছের কি হচ্ছে, ফলে মানে ধুতরা গাছের পাতা, বীজে আমরা পাই ডাটুরিন, যেটা হাঁপানি রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো একটা বেলেডোনা গাছের ছবি আছে, বেলেডোনা গাছ থেকে পাই অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন এমন একটা ওষুধ যেটা আমাদের চোখের তারারন্ধ্র প্রসারিত করে। ডাক্তাররা অনেক সময় কি করে, আমাদের অ্যাট্রোপিন দিয়ে কি করায়, চোখের
পরীক্ষার জন্য অ্যাট্রোপিন ব্যবহার করে থাকেন। এরপরে আমরা চলে আসছি নেক্সট সেটা হচ্ছে দেখো কফি গাছ থেকে পাই ক্যাফেইন হচ্ছে একটা উপকার, সেটা কি করে আমাদের স্নায়ুকে উদ্দীপিত করে। আফিন গাছ পাই হচ্ছে, আফিন গাছ থেকে আমরা পাই মরফিন, যেটা ব্যথা বেদনা নাশক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আর তামাক গাছ থেকে আমরা পাই হচ্ছে কি নিকোটিন, যেটা কি করা হয় আমাদের স্নায়ুকে উত্তেজিত করা বা উদ্দীপিত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে উদ্ভিদের রেচন পদার্থগুলোকে আমরা নোটিস করলে দেখতে পাচ্ছি এগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে। এবার তাহলে আমরা উদ্ভিদটা তো শুনলাম, সুন্দর একদমই। করে বুঝলাম। আবারও বলবো ছোটদের উদ্দেশ্যে, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার যাচ্ছে, তোমরা আমাদের ফোন করতে পারো। তবে হ্যাঁ, দিদি যেভাবে বোঝাচ্ছেন, তোমাদের ম্যাডাম যেভাবে বোঝাচ্ছেন, তাতে আমার মনে হয় না যে ফোন করার কোনো দরকার হবে, কারণ প্রত্যেকটা লাইন ধরে ধরে উনি বুঝিয়ে দিচ্ছেন। তবুও যদি তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ো, বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি আমাদের ফোন করো, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, উনি তোমাদের আরও ভালো করে বিস্তারিত যদি আরও জানতে হয় বুঝিয়ে দেবে। দিদি, আমরা উদ্ভিদের রেচন সম্পর্কে বুঝলাম, এবার প্রাণী দেহের দিকে আসা যাক। অবশ্যই আমরা প্রাণীদের রেচনে আসি। দেখো, প্রাণীদের ক্ষেত্রে বলতে গেলে আমি প্রথমেই বলি প্রাণীদের দেহে প্রোটিনের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়। তাই প্রাণীদের দেহে উৎপন্ন রেচন পদার্থ কিন্তু জমিয়ে রাখার কোনো উপায় নেই, সেটাকে সবসময় বার করে দিতে হবে, এবং সবসময় বার করে দিতে হলে গেলেই তার কিছু রেচন অঙ্গের দরকার হবে। তা আমরা তো মানুষ, আমাদের সম্পর্কে আমরা পড়বো, তার আগে দেখে নিই পৃথিবীতে মানুষ ছাড়াও তো আরো অনেক প্রাণী আছে। সেই প্রাণীদের কি কি রেচন অঙ্গ আমরা দেখি, আমাদের সিলেবাস অনুযায়ী আমরা যদি দেখি তাহলে দেখব সংকোচনশীল গহ্বর, ঠিক আছে, এইটা অ্যামিবাতে পাওয়া যায়। যে অ্যামিবার এইখানটাতে ছবিটাতে আমি গোল করে দিলাম, এটা হচ্ছে সংকোচনশীল গহ্বর। ফিতাকৃমি, তার দিয়ে আমরা দেখতে পাই ফ্লেম কোষ। এই যে দেখো, ফ্লেম কোষ মানে একটা প্রদীপের শিখা, ঠিক দেখতে হয় এরকম তো, একটা প্রদীপ যদি এই প্রদীপের শিখার মতন জিনিসটা দেখতে বলে এটাকে বলা হয় কি ফ্লেম কোষ। নেক্সট, এরপরে আমরা যদি আসি দেখতে পাবো, তাহলে আমরা দেখব হচ্ছে কার রেচন অঙ্গ, আমরা তারপরে দেখতে পারবো কেঁচোর রেচন অঙ্গকে বলা হচ্ছে নেফ্রিডিয়া। আরশোলার ক্ষেত্রে ম্যালপিজিয়ান নালিকা। এই যে আরশোলার এই যে অংশটা, এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট, এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কাঁকড়া বিছে, মাকড়সা, এদের দেহে দেখতে পাই কক্সাল গ্রন্থি। চিংড়ির ক্ষেত্রে দেখতে পাই শুঙ্গ গ্রন্থি। আচ্ছা, এখানে একটা কথা বলি, শুঙ্গ গ্রন্থিকে আর একটা বলা হয় থাকে কি না সবুজ গ্রন্থি, এর আর একটা নাম হচ্ছে সবুজ গ্রন্থি। আর মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে বৃক্ক। এগুলো হচ্ছে ইন জেনারেল কিছু আমরা প্রাণীদের রেচন অঙ্গ দেখলাম, এবং ভবিষ্যতে তোমরা বড় হয়ে যদি বেসিক্যালি কোনো একটা প্রাণীকে নিয়ে রিসার্চ করো বা সেটা নিয়ে পড়াশোনা করো, তখন তার ডিটেলসটা তখন পড়বে। আমরা এবারে চলে আসবো মানুষের রেচন অঙ্গে। মানুষের রেচনতন্ত্র। রেচনতন্ত্র বলতে গেলে কি বলে, রেচনতন্ত্র বলতে গেলে রেচনের সহায়ককারী অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে আমরা রেচনতন্ত্র বলি। মানুষের রেচনতন্ত্রে আমরা কি কি অংশ দেখতে পাই, আমরা দেখি ছবির মধ্যে, আমরা দেখে নিই। আমরা প্রথমে দেখতে পাই কি একজোড়া বৃক্ক। কেমন, আমরা দেখতে পাই একজোড়া বৃক্ক, এটা আর এটা একজোড়া বৃক্ক। দেখতে পাই একজোড়া গোবিনী, এটা হচ্ছে মূত্রথলি, আর নিচের এই অংশটাকে আমরা বলে থাকি কি মূত্র নালী। এই অংশগুলো দিয়ে তৈরি হয় মানুষের রেচনতন্ত্র। মানুষের রেচনতন্ত্রে এই যে বৃক্ক আছে, এই বৃক্কের একটা প্রস্থচ্ছেদ আমি সাইডে দেখাচ্ছি। এই যে বৃক্কটা অবস্থান করে আমাদের পিঠে যে শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার মধ্যে যে হাড়গুলো রয়েছে, সেই হাড়গুলোকে আমরা বলি কশেরুকা। এই হাড়গুলো তোমরা যখন উঁচু ক্লাসে যাবে তখন দেখবে, বা ক্লাস 11-এ গেলেই তোমরা এই প্রত্যেকটা হাড়ের একটা ভাগ আছে, নাম আছে। তা সেই মধ্যে আমাদের ঠিক বুক, যেটা বুকের ঠিক পেছন থেকে শিরদাঁড়ার যে অংশটা থাকে সেটাকে আমরা বলি থোরাসিক কশেরুকা। সেই থোরাসিক কশেরুকার 12 নম্বর কশেরুকা থেকে, অর্থাৎ T12 সংক্ষেপে এইভাবে লেখা হয়, থোরাসিক কশেরুকার 12 নম্বর কশেরুকার থেকে লাম্বার কশেরুকা, 3 নম্বর লাম্বার কশেরুকা, L3 মানে কটিদেশীয় কশেরুকা, এত দূর অবধি বিস্তৃত থাকে হচ্ছে আমাদের এই বৃক্কটা।
এই বৃক্কের বাইরে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে আমরা বলে থাকি কি ক্যাপসুল। বাইরের আবরণটাকে আমরা বলি কি ক্যাপসুল। এই ক্যাপসুলের ভেতরে এই যে বৃক্কটা রয়েছে, বৃক্কের বাইরের অংশটাকে আমরা বলে থাকি কি কর্টেক্স, আর ভেতরের অংশটাকে আমরা বলে থাকি কি মেডালা। ঠিক আছে, ভেতরের অংশটাকে আমরা বলি মেডালা, বাইরের অংশটাকে বলি কর্টেক্স। এই বৃক্কের মধ্যে এই যে ত্রিভুজ আকৃতির যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোকে বলে থাকি কি আমরা বৃক্কীয় পিরামিড। এর বৃক্কের মাঝখানে এই যে গহ্বরটা রয়েছে, এই গহ্বরটাকে আমরা বলি কি পেলভিস। এই পেলভিস থেকেই কিন্তু আমাদের গোবিনীগুলো সৃষ্টি হয়। আর এই যে বৃক্কের মাঝখানে এই যে দেখো, এই জায়গাটা দেখো একটা অবতল খাঁজের মতন। আমি যদি বৃক্কটাকে এইখানটাতে যদি আলাদা করে যদি আঁকি, তাহলে এই যে অবতল খাঁজটা দেখাচ্ছি, এই অবতল খাঁজটাকে আমরা বলে থাকি কি হাইলাম বা বৃক্কীয় নাভি। এটা হচ্ছে বৃক্কের গঠন। এইবার এখান থেকে একজোড়া ইউরেটার বা গোবিনী নেমে আসে, যারা এসে আমাদের মূত্রনালীর সঙ্গে যুক্ত হয়। মূত্রনালী নয়, মূত্রথলির সঙ্গে যুক্ত হয়। মূত্রথলি থেকে মূত্রনালী পথে মূত্র দেহের বাইরে বেরিয়ে যায়। এইবার এই মূত্রনালী থেকে এইখানে একটা ঐচ্ছিক পেশি থাকে, স্ফিংটার নামে একটা ঐচ্ছিক পেশি থাকে। সেই পেশিটা কি হয়, নিয়ন্ত্রণ আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং যার সাহায্যে আমরা কি করি, মূত্রত্যাগ করি। এইবারে আমাদের শরীরে এই যে মূত্র উৎপাদন হচ্ছে, আমাদের প্রধান রেচন পদার্থ কি জানো তো, ইউরিয়া। আমরা কিন্তু বলে দিই কি বলতো, আমাদের প্রধান রেচন পদার্থ মূত্র। আসলে কথাটা তা নয়, মূত্রের মাধ্যমে ইউরিয়াটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, যেটা কিন্তু আমাদের কিন্তু বৃক্কে উৎপন্ন হয় না। আমাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, যেটা উৎপন্ন হয় কোথায় না, উৎপন্ন হয় আমাদের যকৃতে। কেমন, অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃত থেকে উৎপন্ন কি হচ্ছে, ইউরিয়া রক্তের মাধ্যমে বৃক্কে আসে। তারপর বৃক্কে মূত্র যখন উৎপাদিত হয়, সেই মূত্রের সঙ্গে ইউরিয়া সহ দেহের অন্যান্য রেচন পদার্থগুলো মিশ্রিত হয়ে মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। মূত্র কিন্তু আমাদের রেচন পদার্থের একটা মাধ্যম, রেচন পদার্থগুলোকে বাইরে বের করে দেবার একটা মাধ্যম। কেমন, এটা কিন্তু মাথায় রাখবেন। নেক্সট, এইবারে এই যে আমাদের যে রেচন হচ্ছে, যে বৃক্কের মধ্যে যে মূত্র উৎপন্ন হচ্ছে, সেই বৃক্কের কিন্তু একটা গঠনগত এবং কার্যগত একক আছে, সেটাকে আমরা বলি কি নেফ্রন। নেফ্রন হচ্ছে কি বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। বৃক্ক মূলত এই নেফ্রন এবং দিয়ে তৈরি হয়, আর এই নেফ্রন যে কাজ করে সেটাই হচ্ছে বৃক্কের কাজ। আমরা নেফ্রনের মধ্যে যদি আমরা গঠনটা দেখি, তাহলে নেফ্রনের মধ্যে আমরা প্রধানত দুটো অংশ দেখতে পাই। একটা হচ্ছে কি ম্যালপিজিয়ান কর্পাসল, একটা হচ্ছে কি ম্যালপিজিয়ান কর্পাসল, আর আরেকটা হচ্ছে বৃক্কীয় নালিকা। এই যে ম্যালপিজিয়ান কর্পাসলের আবার দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি গ্লোমেরুলাস। এই যে এখানে যে ছবিটা রয়েছে, এই ছবিটার মধ্যে এই যে রক্তবাহটা, কুণ্ডলীকৃত রক্তবাহ, এই কুণ্ডলীকৃত রক্তবাহটাকেই আমরা বলি কি গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাসকে বেষ্টন করে দেখো একটা অফ হোয়াইট বা একটা হালকা হলুদ ঘিয়ে কালারের মতন একটা যে রং আছে, কাপের মতন যে অংশ, সেটাকে আমরা বলি কি বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল। এই যে বৃক্কের মধ্যে আমরা দেখছি গ্লোমেরুলাসের একটা রক্তজালক যে মোটা, সেটাকে আমরা বলি অন্তর্মুখী ধমনিকা, আর আরেকটা হচ্ছে সরু, সেটাকে বলি আমরা বহির্মুখী ধমনিকা। এইটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা, এটা হচ্ছে বহির্মুখী ধমনিকা। যেহেতু অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা আমরা দেখি বড়, আর বহির্মুখী ধমনিকার ব্যাসটা দেখি আমরা ছোট, তাই যতটা রক্ত ভেতরে প্রবেশ করে ততটা রক্ত বাইরে বেরোতে পারে না। ফলে গ্লোমেরুলাসের মধ্যে কি হয়, একটা অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে রক্তের কণিকা, প্রোটিন এবং ফ্যাট বাদে সব কিছু ওই চায়ের ছাঁকনির ভেতর দিয়ে সেই চেপে যে রসটা চাটাকে বার করে দেওয়ার মতন যেমন হয়, সেই রকম বেরিয়ে সেটা চলে যায় কোথায়, বাউম্যানস ক্যাপসুলের গহ্বর। এই যে প্রেশারটা সৃষ্টি হলো, এটাকে বলা হয় থাকে কি পরিস্রাবণ চাপ বা আলট্রাফিল্ট্রেশন প্রেশার।
এইবারে সেটা বাউমান্স ক্যাপসুল থেকে তারপরে দেখো তার বাউমান্স ক্যাপসুলের ঠিক পেছন থেকে দেখো একটা লম্বা নালী শুরু হচ্ছে, সেই নালীটাকে বলছি বৃক্কীয় নালিকা। যে নালিকার প্রথম অংশটা এই দেখো, দেখো আমি দাগটা টানছি, এই অংশটা দেখো অত্যন্ত কুণ্ডলীকৃত অংশ, এইটাকে আমরা বলি পরসংবর্ত নালিকা। কি বলি? পরসংবর্ত নালিকা, সংক্ষেপে বলি PCT, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। এই অংশের মধ্যে দিয়ে ওই পরিশ্রুত তরলটা যখন যায় তখন তার মধ্য দিয়ে আমরা দেখতে পাই কি আমাদের শরীরে যাবতীয় প্রয়োজনীয় যে উপাদানগুলো যেগুলো আছে সব পুনঃশোষিত হয়ে যায়। সেটা হচ্ছে গ্লুকোজ, জল, কিছুটা গ্লুকোজ, জল, সোডিয়াম, পটাশিয়াম, আয়নস, এগুলো সমস্ত কিছু কি হয়ে যায়? শোষিত হয়ে যায়। যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ইউরিয়া আর জল থাকে, আর কিছু পদার্থ থাকে। তারপরে এই জিনিসটা দেখো নেবে এসে এইখানটাতে লক্ষ্য করো, এইখানটাতে একটা ইউ আকৃতির গঠন তৈরি করেছে। এই যে ইউ আকৃতির গঠন, এই গঠনটাকে আমরা বলে থাকি কি? হেনলির লুপ। কি বলি? হেনলির লুপ। এই হেনলির লুপটা হচ্ছে বৃক্কীয় নালিকার দ্বিতীয় অংশ। কেমন? এই হেনলির লুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এই হেনলির লুপের নিচের দিকে যে বাহুটা আছে, এই বাহুটা থেকে কি হয়? জলের পুনঃশোষণ হয়। আর ওপরের দিকের বাহুটা থেকে কি হয়? সোডিয়াম আয়ন পুনঃশোষিত হয়ে রক্তে চলে যায়। তারপরে দেখো শেষের যে অংশটা আছে, শেষের অংশটা আবার কিন্তু অল্প একটু কুণ্ডলীকৃত অংশ। সেই অংশটাকে আমরা বলি কি? দূরসংবর্ত নালিকা, বা সংক্ষেপে DCT, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। কেমন? DCT বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এই DCT বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলসেই হচ্ছে ওই যে তোমরা আজকে নবম শ্রেণীর ক্লাসে, এটা ঠিকই, কিন্তু অষ্টম শ্রেণীতে আমরা যেটা পড়িয়েছিলাম যে ভেসোপ্রেসিন একটা হরমোন, ভেসোপ্রেসিন হরমোনের আর একটা নাম হচ্ছে ADH হরমোন। আমি যে বললাম না ভেসোপ্রেসিন হরমোন মূত্র উৎপাদনে সাহায্য করে, এই ভেসোপ্রেসিন হরমোনটা কি করে? এই জায়গাটাতে কি করে? জলের পুনঃশোষণে সাহায্য করে। ওটা যদি জলটাকে পুনঃশোষণ না করে তাহলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে মূত্র উৎপন্ন হবে, অর্থাৎ আমরা যতটা জল খাবো তার থেকে অনেক বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে। সেই পরিমাণ মূত্র উৎপন্ন হলে তখন সেটাকেও কিন্তু আর এক ধরনের ডায়াবেটিস বলে, যেটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস, মানে বহুমূত্র রোগ আমরা যেটাকে বলে থাকি। এবং এইটার সঙ্গে ওটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা হচ্ছে এই ডায়াবেটিসটাকে বলা হয় থাকে সুগারলেস ডায়াবেটিস। কেমন? অর্থাৎ শর্করাবিহীন ডায়াবেটিস। আর আগেরটা যেটা বলেছিলাম ইনসুলিনের অভাবে শর্করা যুক্ত ডায়াবেটিস। কেমন? তাহলে এই ঘটনাটা করলে, এই যে ঘটনাগুলো যখন ঘটলে, এই যে যখন দূরসংবর্ত নালিকাতে গিয়ে যখন জলের পুনঃশোষণটা হয়ে যাচ্ছে ADH বা ভেসোপ্রেসিন হরমোনের প্রভাবে, তখন কিন্তু আমাদের দেহে মূত্রটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে এবং সেটা চলে আসছে এই যে অংশটা যেটাকে আমরা বলি সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকার মধ্যে রক্তটা মূত্রটা তখন চলে আসছে এবং মূত্র ঘন হয়ে মূত্র উৎপন্ন করছে। অনেকগুলো সংগ্রাহী নালিকা যুক্ত হয়ে তৈরি করে বেলিনির ডাক্ট। বেলিনির ডাক্টের মাধ্যমে সেটা গিয়ে কোথায় যায় না, সেটা গিয়ে বৃক্কের যে আমি শুরুতে বললাম পেলভিস, গহ্বর পেলভিসে যায়। পেলভিস থেকে গোপিনীর মাধ্যমে মূত্রটা চলে আসে কোথায়? মূত্রথলিতে। এই পুরো পদ্ধতিটা হলো মূত্র উৎপাদন পদ্ধতি। হ্যাঁ, আর একটা কথা, যখন এই মূত্রটা উৎপন্ন হচ্ছে বৃক্কীয় নালিকায় কিছু পদার্থ ক্ষরিত হয়। বৃক্কীয় নালিকার এই যে পরসংবর্ত নালিকা, দূরসংবর্ত নালিকায় হেনলির লুপ, এখান থেকে কিন্তু কিছু পদার্থ ক্ষরিত হয়, যেমন ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড ইত্যাদি, এগুলো ক্ষরিত হয়। আমরা যদি কোনো ধরো ড্রাগ ওষুধ যদি নিয়ে থাকি, সেই ওষুধের জিনিসগুলোও কিন্তু এখান থেকে কিন্তু ক্ষরিত হয়ে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ এই যে আমরা জিনিসটা পড়লাম, এটা হচ্ছে নেফ্রন পড়লাম শুধু নয়, নেফ্রনের গঠনের সঙ্গে সঙ্গে একটা নেফ্রনের ভেতর দিয়ে কীভাবে মূত্র উৎপন্ন হয় সেটাকেও কিন্তু আমি বলে দিলাম। নেক্সট ব্ল্যাঙ্ক স্লাইড। এবারে আমরা যেটা বলি, আমরা সাধারণত মূত্রের আমরা দেখলাম তো মূত্র উৎপন্ন হয়, কিন্তু আমাদের শরীরে কিন্তু রেচন পদার্থ বলতে গেলে কিন্তু শুধুমাত্র মূত্র নয়, আমাদের শরীরে কিন্তু এই মূত্রের মাধ্যমে রেচন হচ্ছে তা না, আরো অনেকগুলো, আরো 2-3টে জায়গা থেকে আমাদের শরীরে কি হয়? রেচন হয়। সেইগুলোকে আমরা বলে থাকি আনুষঙ্গিক রেচন অঙ্গ। নেক্সট স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড ওটা আছে।
এই যে আনুষঙ্গিক রেচন অঙ্গ, এই আনুষঙ্গিক রেচন অঙ্গগুলো কোনগুলো? আনুষঙ্গিক রেচন অঙ্গ যেটা আমরা দেখতে পাই, সেই আনুষঙ্গিক রেচন অঙ্গগুলো হচ্ছে কি, আমি প্রথমে বললাম যে আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের কোষের শ্বসন নামক বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমাদের কি না একটা রেচন পদার্থ। ওটা কার মাধ্যমে আমাদের দেহে থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে? ফুসফুস। তাহলে ফুসফুস হচ্ছে কি আমাদের একটা রেচন অঙ্গ। 2 নম্বর, আমাদের ত্বকে ঘাম হয়, ঘামের ফলে যে জলটা বেরোয় সেই জলটা কোথা থেকে উৎপন্ন হয়? শ্বসন যখন হয়, তোমরা শ্বসন তো ক্লাস 9-এ তো এর আগে পড়েছো, সেখানে দেখেছো গ্লুকোজ যখন ভাঙছে অক্সিজেনের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হয়। এই যে ঘামের ফলে যে জলটা বেরোয় সেটা কিন্তু শ্বসনের ফলে উৎপন্ন বিপাকজাত জল। সেই জলটা যেহেতু ত্বকের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, শুধু তাই নয়, আমাদের ত্বকের মাধ্যমে কি হয়, সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবামটা বাইরে বেরোয়। তার সঙ্গে আরও ঘামের সঙ্গে কিছুটা ইউরিয়া, কিছুটা দ্রবীভূত অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এগুলো বেরিয়ে যায়। তাই ত্বকও হচ্ছে আমাদের আর একটা রেচন অঙ্গ। আর বৃক্ক ছাড়াও এগুলো আমাদের একদম অতিরিক্ত রেচন অঙ্গ। এগুলো হচ্ছে বৃক্ক ছাড়াও আমাদের অতিরিক্ত রেচন অঙ্গ। আরও আর একটা অতিরিক্ত রেচন অঙ্গ আছে, সেটা হচ্ছে যকৃৎ। যকৃতের উৎপন্ন পদার্থগুলো কিন্তু, রেচন পদার্থগুলো কিন্তু দুটো জায়গা দিয়ে বাইরে, আমাদের দেহের বাইরে বেরোয়। একটা হচ্ছে মূত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে মলের মাধ্যমে। বৃক্কে বলছি, যকৃতে আমাদের যখন লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকাগুলো যখন ভেঙে যায়, তখন লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই যে হিমোগ্লোবিনের হিম অংশটা, কেমন, হিমোগ্লোবিনের হিম অংশটা ভেঙে গিয়ে বিলিরুবিন, এই নামটা প্রত্যেকে তোমরা জানো, জন্ডিসের সঙ্গে যুক্ত, বিলিরুবিন, বিলিভারডিন, লেসিথিন প্রভৃতি পদার্থ তৈরি করে। এর মধ্যে বিলিরুবিন কিছুটা কি হয়, মূত্রের মাধ্যমে বেরিয়ে আসে, কিন্তু বিলিরুবিন, বিলিভারডিন, লেসিথিন এই তিনটে আবার যকৃৎ থেকে বেরিয়ে, যখন যকৃৎ নালীতে পৌষ্টিকতন্ত্র যখন তোমরা পড়েছো, দেখেছো যকৃৎ থেকে খরিত পদার্থ পিত্তের মাধ্যমে এরাগুলো কোথায় চলে আসে? খাদ্যনালীতে এসে মলের মাধ্যমে এগুলো কি হয়, দেহের বাইরে বেরিয়ে যায়। তাই যকৃৎকেও আমরা বলে থাকি কি আনুষঙ্গিক রেচন অঙ্গ। কেমন? তাহলে তোমাদের সিলেবাসের মধ্যে আমরা রেচনে এই এতটুকুই কিন্তু আমাদের সিলেবাস আছে। এরপরে এগুলো প্রত্যেকটা আরও ডিটেলস আছে, অনেক বিস্তারিত ব্যাপার, যেগুলো তোমরা উঁচু ক্লাসে যাবে। আমরা কি করলাম, অল্প সময়, সিটিভিএনের একটা ভীষণ ভালো এটা একটা উদ্যোগ, আমরা তোমাদের পড়াটাকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, কেমন, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, যেটার সাহায্যে তোমরা কেমন চাইলে তোমরা আমাদের কাছ থেকে এখানে ফোন করেও কিন্তু তোমরা বলতে পারো, জানতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। কেমন? একদমই তাই। মানে আজ আমরা যে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম, একটা অষ্টম শ্রেণীর দিক থেকে, একটা নবম শ্রেণীর দিক থেকে, দিদি যেভাবে বোঝালেন একেবারে পুঙ্খানুপুঙ্খ, মানে এইটুকুই তো সিলেবাসের মধ্যে রয়েছে এবং এই সময়ের মধ্যে পুরোটা ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন উনি। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আজকের এই অনুষ্ঠানটা থেকে তোমরা অনেকটা উপকৃত হতে পারলে, একটা একটা করে চ্যাপ্টার তোমরা পুরোটা কমপ্লিট করে ফেলতে পারলে, এবং তোমরা ইউটিউবে এই অনুষ্ঠান দেখতে পাবে। এই অনুষ্ঠানের পুনঃসম্প্রচার ইউটিউবে যতবার ইচ্ছে ততবার তোমরা দেখতে পারবে, ম্যাডামের কথা শুনতে পারবে। আশা করি তখন যদি কিছু বুঝতে অসুবিধা হয়, সেই স্পিচটা শোনার পর আর কোনো রকম বুঝতে অসুবিধে হবে না। অনেক ধন্যবাদ বনশ্রী দি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। বারে বারেই আমরা দিদিকে পাবো এমনটাই আশা রাখি, এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে এইভাবেই। ঘড়ির কাঁটা বলছে এখন বিদায় নিতে হবে। এডুকেশন অনলাইন আবারও কালকে থাকছে, প্রতিদিন থাকছে তোমাদের জন্য। এখন এই পর্যন্তই, নমস্কার।